শহরের অতি তীব্র যানজট ও ধুলো ওড়া পরিবেশকে মোকাবেলা করে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন বাড়ির দুই বড় কর্তা সাফওয়ান খান মাহমুদ খান। সাথে সাইফুল খানও ছিলেন। ওনাকে নেটীয় দলকেন্দ্রে ডেকেছেন, তাই উনি অফিস থেকে সরাসরি সেখানে গেছেন। ক্লান্ত শরীরখানা সোফায় এলিয়ে দিলেন সাফওয়ান খান। ওনাদের আসতে দেখে ঠান্ডা লেবুর শরবত এনে দিলেন সানজিদা খান। শরবতটা দুজনের হাতে দিয়ে বসলেন স্বামীর পাশে। সাফওয়ান খান তৃপ্তি সহকারে স্ত্রীর দেওয়া শরবতটা খেলেন। অতঃপর কিছু একটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ছেলেটা সেই দুদিন আগে বাড়ি ফিরল, ওই একটু দেখার পর আর তাকে দেখলাম না। এখন পর্যন্ত একটা কথা আমার সাথে বলেনি, কই সে? সানজিদা খান স্বামীর প্রশ্নে একই রকম নিঃশ্বাস ফেলে বলে, মাত্র দেখলাম কোথা থেকে রেগেমেগে আগুন হয়ে এসে সোজা রুমে দিকে গেছে। পিছু ডাকলাম, শুনল না। আপনার ছেলে সেই ছোটবেলার আরই এখনও একটুও কমেনি, ওর কথা নড়চড় হলো। ওনার বাকি কথা শেষ করার আগে ওপরের দোতলা থেকে ওপরের দোতলার ঘর থেকে ভেসে আসে ভাঙচুরের শব্দ। বুঝতে বাকি থাকে না এই সব ভাঙচুর ওনার ছেলে আরিশ করছে। আবারও জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে ছুটে যায় আরিশের রুমের দিকে। গিয়ে দেখে রুমের অবস্থা ছন্ন বিচ্ছিন্ন। ছেলের হাত কেটে ফ্লোরে রক্ত ঝরছে। টাইলস করা ফ্লোরে রক্তটা যেন বেশি গাঢ় মনে হচ্ছে। সানজিদা খানের বুকটা ধুক করে ওঠে। দৌড়ে ছেলেকে শান্ত করার জন্য আহাজারি কান্না জড়িত কণ্ঠে বলল, আমার সোনা, কি হয়েছে বাবা বলো, এমন করছিস কেন? হাতটা কেটে কি হয়েছে দেখছিস? রুমের অবস্থা ছন্ন বিচ্ছিন্ন। ছেলের হাত কেটে ফ্লোরে রক্ত ঝরছে। টাইলস করা ফ্লোরে রক্তটা যেন বেশি গাঢ় মনে হচ্ছে। সানজিদা খানের বুকটা ধুক করে ওঠে। দৌড়ে ছেলেকে শান্ত করার জন্য আহাজারি কান্নাজড়িত কণ্ঠে বলল, আমার সোনা, কি হয়েছে বাবা বলো, এমন করছিস কেন? হাতটা কেটে কি হয়েছে দেখেছিস? শান্ত হও বাবা, কি হয়েছে মাকে বলো। আমার তোমাদের কাউকে বলার প্রয়োজন নেই আম্মু। তোমাদের সবাইকে আমার চেনা জানাশোনা আছে। তোমরা কে কতটা আমাকে ভালোবাসো সেটা আমার জানা। তাই দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। ছেলের আবারও আগের মতো পাগলামি দেখে সাফওয়ান খান কাছে যেতে যেতে বলেন, বাবা আমার কি হয়েছে আমাদের বলো, আমরা সব ঠিক করে দেব। সাফওয়ান খানকে ওর দিকে এগোতে দেখে চেতে ওঠার রাগটা যেন আরও চেতে উঠেছে। তাই জোরে জোরে হুঙ্কার ছেড়ে বলল, মা, এই লোককে আমার রুম থেকে বের হতে বলো। আর নয়তো যদি এবার আমি আবার চলে যাই, বিশ্বাস করো কোনো দিন আর এই বাড়িতে পা রাখবো না। আরিশ সে তোমার বাবা হয়, তুমি তার সাথে এমনভাবে কথা বলছো কেন? দেখো মা, যেটা আমার সেটা একান্তই আমার, সেটা নিয়ে টানাহেঁচড়া করা আমার মোটেও পছন্দ না। আর তোমরা বারবার সেটাই করছো। কি করেছি আমরা? সাফওয়ান খান, হ্যাঁ বলো, কি করেছি আমরা? তুমি যখন যেটা চাও আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি, তোমার মন রক্ষা করার চেষ্টা করি। তারপরও তুমি? আরিশ ওর মাকে হাত জড়িয়ে বলল, ব্যাস আম্মু, আর মিথ্যে বলো না। তোমরা আমার আর কত মিথ্যা বলবে? আরিশ, আম্মু, মৌ তো আমার ছিল তাই না? মৌয়ের সাথে তো আমার বিয়ে হয়েছিল, তাহলে ও কেন আমার হয়েও হচ্ছে না জানো? বাদ দাও, তার চেয়ে বরং আমাকে একা থাকতে দাও। তোমরা চলে যাও, আমি আমার জিনিস বুঝে নিতে জানি। আমার জিনিস কাউকে আমার করে দিতে হবে না। আরিশ, ওটা কোনো বিয়ে ছিল না। ছেলে খেলা বন্ধ করো। আর ওই অপয়া মেয়েটাকে তো আমি কোনোদিনও তোমার বউ হিসাবে মেনে নিব না।
যে মেয়ের জন্য আমার বুক থেকে তোমাকে 7টা বছর দূরে থাকতে হয়েছে, সেই মেয়েকে তো তুমি তো এমন ছিলে না, তুমি তো মৌকে ভীষণ ভালোবাসতে, তাহলে এখন এমন করছো কেন? সে এখন যেমনই, তোমাদের মানতে হবে না। তোমরা আমার রুম থেকে বেরিয়ে যাও। আরিশ, হ্যাঁ আম্মু, আমি কোনো নায়ক হতে চাই না যে ফ্যামিলি কিংবা পরিস্থিতির চাপে পড়ে প্রিয় মানুষটাকে ছেড়ে দিবে। আমি আমার লাইফে ভিলেন হতে চাই, প্রিয় মানুষের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আমি সমাজ, পরিবার, মানুষকে বুঝি না, আমি আমার প্রিয় মানুষকে চিনিয়ে নিতে বুঝি। জানো তো আম্মু, লাইফে নায়ক নয় ভিলেন প্রয়োজন, তাহলে জীবনটা সুখের হবে। সাফওয়ান খান এতক্ষণ মা ছেলের কথা চুপচাপ দাঁড়িয়ে শুনছিলেন। ছেলে আর তার সেই ছোট ছেলে নেই, তার সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। শুধু চেঞ্জ হয়নি রাগ, ইগো, ক্ষোভ, জেদ। আর সেখান থেকেই সেই 7 বছর হয়ে গেল ছেলে তার সাথে কথা বলে না। শত চেষ্টা করেও এই 7 বছরে তার সাথে কথা বলাতে পারেনি। ভুলটা তারই ছিল। সেদিন ছেলেটাকে এমন শাস্তি না দিলেও পারতো, কিন্তু কি করার ছিল? তখন যুথিও খুব ছোট ছিল। আরিশের অতিরিক্ত টর্চার ছোট মেয়েটার উপর প্রতিনিয়তই তার চোখে পড়ত। সে ভেবেছিল সেদিন সেই সিদ্ধান্তটা নিলে হয়তো তার ছেলেটা ছোট মেয়েটার সাথে এমন করবে না, কিন্তু হলো তার উল্টোটা। বাবা ছেলের সম্পর্কটাও আজ ছন্নছাড়া। উনি আবারও দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। ওনার বেশ জানা আছে, ছেলে যখন বলেছে মৌ তার, দুনিয়া উল্টে গেলেও মৌ তার, সেখানে কারো কিছু বলার সাধ্য নেই, আর সে তার ছেলের ইচ্ছাকে মেনে নিবে। কিন্তু এই মুহূর্তে উনি আরিশকে এই কথাটা বলতে পারছে না, আর এই মুহূর্তে বলতেও চায় না। তাই আস্তে করে সেখান থেকেই চলে এলেন। সকাল গড়িয়ে বেলা দুপুর 1টা 25 মিনিট। যুথি পরীক্ষা শেষ করে গাড়ির জন্য অপেক্ষা করছে। একা বললে ভুল হবে, সাথে ওর বেস্ট ফ্রেন্ড তানিশাও ছিল। কিন্তু আজ মনে হয় সব রিক্সা ওদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। কোনো রিক্সা খালি পাচ্ছে না। এক পর্যায়ে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে যায়। হাতের ঘড়ির দিক তাকিয়ে দেখে 1:30 বেজে যাচ্ছে। মনে ভয়ের রেশ আসে। সামনের মোড়ের রাস্তাটা একদম ভালো না। দুপুরবেলায় মেয়েদের একলা পেলেই টিস করে। সেটা প্রথম পরীক্ষার দিনই সে টের পেয়েছিল। কী করবে ভেবে পাচ্ছে না। যত দাঁড়াবে ততই দেরি হবে। তাই মনে এক বুক সাহস নিয়ে হাঁটা দিল। কিছুটা পথ হাঁটতে খুব স্পিডে ওদের সামনে একটা বাইক থামলো। হঠাৎ থামতে দেখে যুথি চোখ মুখ খিচে দুপা পিছিয়ে যায়। আস্তে পিট পিট এক পর্যায়ে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে যায়। কি করবে ভেবে পাচ্ছে না। যত দাঁড়াবে তত দেরি হবে। তাই মনে এক বুক সাহস নিয়ে হাঁটা দিল। কিছুটা পথ হাঁটতে খুব স্পিডে ওদের সামনে একটা বাইক থামলো। হঠাৎ থামতে দেখে যুথি চোখ মুখ খিচে দুপা পিছিয়ে যায়। আস্তে পিটপিট করে চোখ খুলে দেখে রাদিফ বাইকের উপর হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে। যুথি রাদিফকে দেখে কিছুটা স্বস্তি ফিরে পায়। ও রাদিফকে দেখে মুচকি হেসে বলল, ভাইয়া তুমি এই রাস্তায় কি করছো? আমার সামনে একদম হাসবে না তুমি। তোমার গালে টোল পড়া হাসি আমার বুকে মারাত্মক তীর বেঁধে, সেটা তুমি বোঝো না। যারা যুথি বিরক্ত হয়, এই লোক ওকে যখনই দেখে তখনই গালের টোল নিয়ে পড়ে থাকে। মনে মনে শপথও করে নেয় এই লোকের সামনে আসলে কোনোদিনও আর হাসবে না, তাহলে আর গালে টোল পড়বে না, আর ওকে ফালতু বকবকও শুনতে হবে না। তাই কিছুটা কিঞ্চিত রাগ নিয়ে বলল, তুমি এদিকে কেন এসেছো আগে সেটা বলো। বারে
টোটালি একা একা বাড়ি যাবে? তাই তো তাকে নিতে এলাম। তুমি আমাকে নিতে এসেছো? না, আপনাকে নয়, আপনার আশেপাশের মানুষদের নিতে এসেছি। যুথি বুঝলো এখন রাদিফ কথাটা মজা করেই বলছে, তাই ও রাদিফকে আর কিছু বলল না। আস্তে করে রাদিফের বাইকের পিছে উঠে ঘাড় ঘুরিয়ে তানিশার দিকে তাকিয়ে বলল, কি রে, তুই কি দাঁড়িয়ে থাকবি নাকি আমাদের সাথে যাবি? যাব, কিন্তু তোদের সাথে না। আসলে আমার একটা কল এসেছে, ও আমাকে এক্ষুনি নিতে আসবে। ও না, আসলে তোদের সাথেই যেতাম, তুই বরং চলে যা। কে আসবে? আমাকে তো তখন বললি না। বাড়ি গিয়ে ফারির ফোন থেকে কল দিস, তখন বলবো নে। এখন তাড়াতাড়ি যা। রাদিফ এতক্ষণে তানিশার দিকে তাকালো, তাকিয়ে কিছুটা অবাক হলো। ভালো করে তাকিয়ে দেখে তানিশা নামের মেয়েটি একদম যুথির কপিক্যাট। ফর্সা চেহারা, চোখ, নাক, ঠোঁট, এমনকি ঠোঁটের নিচে তিল, সাথে গালে পড়া টোল, সব কিছুই খেয়াল করে রাদিফ অবাক কণ্ঠে বলে, কি একটা কোইন্সিডেন্ট বিষয়, তোমরা দুজন দুজনার কত মিল। হঠাৎ করে কেউ দেখলে বলতে পারবে না তোমরা আপন বোন না। সবাই এক বাক্যে উপাধি দেবে তোমরা যমজ বোন। আমার বোনের থেকেও বেশি কিছু হই ভাইয়া। আর নয়তো দেখেন আমাদের মধ্যে কি এত মিল থাকার কথা, তাই না রে জুথু? একদম। ওদের কথা শুনে রাদিফও মুস্কি হাসলো। বাইক স্টার্ট দিতে দিতে বলল, আমাদের বাড়িতে এসো। অবশ্যই ভাইয়া। যুথি যাওয়ার আগে তানিশাকে বলে, ওই শোন, আমি বাড়ি গিয়ে ফারির নয় আমার ফোন দিয়েই তোকে কল দিবনে, ওকে? তুই ফোন পাবি কই ফকিন্নি? ও তোমাকেও তো একটা কথা বলা সরি, ও তোকেও তো একটা কথা বলা হয়নি। আমিও বাড়ি গিয়ে ফোনে বলবো নে। হ্যাঁ, এখন বাই। যা। রাদিফ যুথি তানিশাকে বিদায় দিয়ে ওখান থেকে চলে আসে। ওদের চলে যেতে দেখে তানিশাও গুটিসুটি পায়ে রাস্তা ধরে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পরে হাফিজকে হাসি মুখে ওর দিকে আসতে দেখে ও মুচকি হেসে আরও এগিয়ে যায়। দুজন একদম কাছাকাছি দাঁড়িয়ে দুজন দুজনকে আরও একটা হাসি উপহার দেয়। অতঃপর হাফিজ ওর পেছন থেকে হাতটা এনে তানিশাকে দিয়ে বলল, এই গোলাপটা তোমার কিউট পরীর জন্য। আমার কিউট পরীর জন্য? তানিশা মুচকি হেসে ফুলটা হাতে নিল, ঘুরিয়ে দেখে হালকা ঘ্রাণ নিয়ে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। আন্টি ভাই বোনেরা কেমন আছেন? তারা ভালো আছে? তোমার বাসার সবাই কেমন আছে? এই তো ভালো আছে। চলো সামনে দিঘির পাড়ে গিয়ে বসি, ওখানে শস্য বাতাস বয়, কথা বলতে ভালো লাগবে। ওরা দুজন কিছুটা সামনের দিকে এগোতেই তানিশার চোখে পড়ে আয়ান ওর দলবল নিয়ে এক একজন বাইকের উপর বসে আছে। ব্যাস হয়ে গেল। তানিশা কাচুমাচু করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। মনে মনে আল্লাহ আল্লাহ করে গলা শুকিয়ে ডাকতে লাগলো, এই বান্দা এখানে কি করে? আজ আবার না কোনো গন্ডগোল করে। আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। ওর মনে মনে বিড়বিড় করার ভেতর আয়ানও একেবারে কাছে এসে হাজির। হাফিজের দিকে সরু চোখে তাকায়, অতঃপর দাড়িটা একটু চুলকিয়ে বলল, তুই কে রে? তোকে তো আগে কখনো দেখিনি। আয়ান ওকে না চিনলেও হাফিজ আয়ানকে ঠিকই চিনল। আর চেনারই কথা, পুরো ঢাকা শহরে তাদের দুই ভাইয়ের ইলেকশনের পোস্টার লাগানো। তাছাড়া তাদের কম বেশি তো সবাই চেনে। সেই সূত্রে হাফিজের ও চেনা। তাই হাফিজ কিছুটা বিনয়ের সুরে বলল, আরে ভাই, আপনি কেমন আছেন ভাই? আপনি চেনো আমাকে? কি বলছেন ভাই, আপনাকে চিনব না? দেখো তুমি আমাকে চেনো, কিন্তু তোমার পাশের জন আমাকে চেনে না।
এতবার ওয়ার্নিং করার পরেও তোমার সাথে মিশছে। আজ আমার জায়গায় যদি ভাইয়া হতো না তো এই মেয়ের কী যে হতো, আমি বলেই এখন পর্যন্ত সুস্থভাবে দাঁড়িয়ে আছো। ভাই, আপনার কথা বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? আমি তো বাংলা ভাষায় বলছি, তারপরে যদি বুঝতে না পারো তাহলে বুঝিয়ে বলছি। এই যে তোমার পাশে দাঁড়ানো মেয়েটাকে দেখছো না, ওই মেয়েটা আমার। তাই আজ এই মুহূর্ত থেকে ওর কাছ থেকে দূরে থাকবে। আর নেক্সট টাইম যদি তোমাকে এই এলাকায় কিংবা তোমাকে এই এলাকায় কিংবা ওর আশেপাশে দেখি, তোমাকে দুনিয়া থেকে বিলুপ্ত করতে 1 মিনিটও ভাববো না। এটা আমার না ভাইয়ের কথা। প্রিয় মানুষের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। তাকে ভালো লেগেছে মানে সে সারা জীবনের জন্য আমার। এবার সোজা ভালো ছেলের মতো এখান থেকে কেটে পড়ো। হাফিজ যা বোঝার বুঝে নিল, তাই বড় নেতা মানুষদের সাথে ঝামেলা করতে চায় না বলে চুপচাপ একবার তানিশার দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল। হাফিজকে চলে যেতে দেখে আয়ান এবার স্বাভাবিক মানুষ থেকে রাগী মানুষে পরিণত হলো। তানিশার 2 বাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল, সাহস কি করে হয় আমি ব্যতীত পর পুরুষের সাথে মেশার? চুপ করে থাকবে না, অ্যান্সার মি। তানিশা আয়নের রাগে চেহারা দেখে ভয়ে ভয়ে বলল, আপনি কে হন আমার যে আপনার সব কথা আমাকে শুনতে হবে? ভবিষ্যতের জামাই। আমি রাজি হলে না ভবিষ্যৎ। তুমি রাজি হলে হবে, না হলে না হবে। তোমাকে আমি ছাড়ছি না মেয়ে। দেখুন ভালো হচ্ছে না কি? বাইকে ওঠো, বাড়ি পৌঁছে দিচ্ছি। না, আমি আপনার সাথে যাব না। দেখো, বাড়াবাড়ি করো না। ভালোবাসি তোমায়, জোর করছি না। যেদিন ভালোবাসতে পারবে সেদিনই ভবিষ্যৎ হবে। তার আগে আমি তোমাকে ফোর্স করব না। তবে যে ছাড় দেব সেটাও না যে তুমি অন্য ছেলেদের সাথে মিশবে। তানিশা আর কথা বাড়ালো না, কারণ ও এই 4 বছরে খান বংশের সব মানুষকে খুব ভালোভাবে চিনে গেছে। এরা এক কথার মানুষ, কথার কোনো নড়চড় হবে না। তাই ভালো মেয়ের মতো আয়ানের বাইকে উঠে বসলো। তানিশাকে বসতে দেখে আয়ান ও আর কথা বাড়ালো না। বাইক স্টার্ট দিয়ে তানিশার বাসার দিকে রওনা হলো। আরিশও মাত্র বাইক নিয়ে বাসায় ঢুকছিল, তখন পাশ দিয়ে রাদিফকে বাইক নিয়ে ঢুকতে দেখে ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। রাদিফের পেছনে হেলমেট পরা কাউকে দেখে কুচকানো ভুরুজোড়া আরও কুঁচকে যায়। আরিশের কোঁচকানো ভুরুজোড়া তখন স্বাভাবিক হয় যখন দেখে রাদিফের পেছনে হেলমেট পরা মেয়েটা আর কেউ নয়, তার মৌ। তখনই রাগে দাঁত কিরমির করে হাত দুটো মুঠি বন্ধ করে নেয়, চোখ দুটো বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে রাগকে শান্ত করার জন্য। তবে সে ব্যর্থ। রাগ কমছে না তার, বরং বেড়েই যাচ্ছে। সে তার মৌকে কারোর সাথে সহ্য করতে পারে না। এতটা বছর কাছে ছিল না ঠিকই, তবে আয়ান বাপ চাচারা ব্যতীত তার মৌ আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলতে পারেনি। শুধু পারেনি এই ব্যাটার রাদিফের সাথে কথা বলাটা বন্ধ করাতে। আরিশ একবার রাগে চোখে রাদিফের দিকে তো আর একবার জুথির দিকে তাকিয়ে বাইকে জোরে একটা লাথি দিয়ে বলল, ছ্যাঃ শালার জিন্দেগি, একটা ছেলে থেকে আমার মৌকে সামলাতে পারছি না। মনে তো চাচ্ছে দুটোকেই মেরে আমি নিজেও মরি। আজ খালি তুই ভেতরে আয়, তোর সঠিক ব্যবস্থাই নিব। চলবে। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পার্ট খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং যাদের গল্পটি ভালো লেগেছে তারা গল্প শেষে একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।